বাবা সতু রায় ছিলেন অভিনয়ের জগতের মানুষ। নির্বাক যুগের বেশ কিছু সিনেমায় তাকে দেখা গিয়েছিল। ভালো লিখতেও পারতেন। সেই প্রভাব পড়েছিল ছেলের ওপরেও। পার্টনার বিভিন্ন অনুষ্ঠানে চার্লি চ্যাপলিনকে নকল করে দেখাতেন তার ছেলে। সেই সময় পার্টনার মানুষের মুখে চার্লি হিসেবে তার পরিচিতিও ছড়িয়ে পড়েছিল। সেই ছেলেই একদিন অভিনয়ের টানে পা রাখলেন কলকাতায়। তারপরের পথটা যেন নিয়তি নির্দিষ্ট। সেই পথেই তিনি বাংলার রূপলী দুনিয়ার রসরাজ জহর রায়। 1919 সালের 19 সেপ্টেম্বর জহর রায়ের জন্ম বাংলাদেশের বরিশালে। বাবার চাকরির সূত্রে চলে যেতে হয় পাটনায়। রুজির জন্য কখনো জহর রায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেছেন, কখনো প্রেসে প্রুফরিডার, আবার কখনো দর্জির দোকানে সেলাই ফোড়াই করেও অন্য সংস্থান করেছেন। অভিনয়ে যার রক্তে, চার্লি যার দিনরাত জুড়ে আছে, তার মুক্তি নেই। সিনেমা তাকে নিশির মতন টানত। তাই একদিন চেপে পড়লেন ট্রেনে। কলকাতাগামী এক বরযাত্রীদের সঙ্গে কলকাতা। পকেটে সম্বল মাত্র 50 টাকা। দেখা করলেন চিত্র পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। জহর রায় তাকে কালাচাঁদা নামে ডাকতেন। তার ছবি দিয়েই বাংলা সিনেমার জগতে পা রাখলেন জহর রায়। সালটা ছিল 1947। মুক্তি পেল পূর্বরাগ। তারপর টানা 30 বছর, প্রায় 300টিরও বেশি সিনেমা, সব রকমের কমেডি অভিনয়, স্যাটায়ার, এমনকি ডার্ক কমেডিতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। জহর রায়ের অসাধারণত্ব ছিল সংলাপ বলার দক্ষতায়। গোটা শরীর দিয়ে অভিনয় করতেন তিনি। পড়াশোনার চর্চা আর মেধার ঝলক দেখা যেত অভিনয়ের ক্ষেত্রে। রসবোধ, রুচি, শিক্ষা, সূক্ষ্মতা সব মিলিয়েই আন্তর্জাতিক মানের সেলিব্রাল অভিনেতা। সে সময়ের মেইন স্ট্রিম বাংলা ছবিতেও ছিলেন। আবার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের অন্য ধারার ছবিতেও সমানভাবে দেখা গিয়েছিল জহর রায়কে। জহর রায়ের বসতবাড়ি মধ্য কলকাতার কলেজ স্কোয়ারে, 21/1 রাধা মল্লিক লেনে। কিন্তু তিনি থাকতেন পটুয়াটলা লেনের অমিয় নিবাসে। সেই বাড়ির 2 ঘর জুড়ে তার অফিস আর বই। বইয়ের নেশা ছিল তার। দেশ বিদেশের বহু দুষ্প্রাপ্য বই ছিল তার সংগ্রহে। নিজে নিজে তৈরি করতেন কমিক। সেভাবেই তিনি লিখেছিলেন ন্যাপা সুরবত, টাঙ্গাওয়ালার মতন বিখ্যাত সব কৌতুক নকশা। মেগা গ্রামোফোন কোম্পানি থেকে তার রেকর্ডও বেরিয়েছিল। দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে বাজত সেই সব রেকর্ড। 60-70 দশকে তাকে ছাড়া জলসা যেন ভাবাই যেত না। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ অভিনয়ের ক্ষেত্রেও ছিল তার সমান দাপট। 60-এর দশকে বন্ধ হয়ে যেতে বসা রংমহল থিয়েটার বাঁচিয়ে রাখার দাবিতে রাস্তায়ও নেমেছিলেন। সকল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মিলে গঠিত হল রংমহল শিল্পগোষ্ঠী। উল্কা, সুবর্ণগোলক, আদর্শ হিন্দু হোটেল, একের পর এক শো হাউসফুল। নতুন মুখদেরও দেখা যেত সেই সব অভিনয়ে। সেভাবেই মঞ্চে এসেছিলেন প্রখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তী। জহর রায়ের কথা হবে আর ভানু বন্দ্যোপাধ্যায় আসবে না, তা কি হয়? জহর রায় চলচ্চিত্র জগতে আসেন স্বাধীনতার বছরে। তার ঠিক 2 বছর পরে ভানু বন্দ্যোপাধ্যায়। দুজনে মূলত কমেডি অভিনেতা এবং দুজনে ছিল ঘনিষ্ঠ বন্ধু বা হরিহর আত্মা। ভানু জহরকে ডাকতেন জহুরে বলে, আর জহর ভানুকে ভেনো বলে ডাকতেন। দুজনের মধ্যে মিল ছিল প্রচুর, আবার অমিলও কম নয়। পর্দায় তারা ম্যাজিক দেখাতেন। 1952 থেকে 1962 বাংলার উল্টোরথ পুরস্কার প্রাপক এই জুটি একবারও মিস নেই। জহর ভানু সিনেমাতে থাকলে দর্শকরা অন্যদিকে চোখ ফোরাবার ফুরসত পেত না। দুজনেই ভেবেছিলেন শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন ও গোবর্ধন করবেন, কিন্তু আচমকাই থেমে গেছিল সবকিছু। ভেঙে গেল বাংলা সিনেমার জগতের অন্যতম হিট জুটি ভানু এবং জহর।
1977 সালের 11ই আগস্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে একটি ফোন আসে এবং ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, মেডিকেল কলেজে জহর রায়দা মারা গেছেন, ভানুদাকে একটু খবর দিতে পারেন। চার্লির শেষ যাত্রায় কপালে চুম্বন রেখা এঁকে দিয়েছিলেন বলিউডের গ্রেটা গর্ব ভানু বন্দ্যোপাধ্যায়। আকুল হয়ে কেঁদেও ছিলেন তিনি। ক্রমশ বদলে যাচ্ছে শহর। অফুরান হাসির সহজ জীবন আজ জটিলতার বেরি। বাস্তবের সঙ্গে টিকে থাকার যুদ্ধে লড়তে লড়তে মানুষ আজ ক্লান্ত সৈনিক। এই ক্লান্তিতে আলো ছড়ান মধ্যবিত্ত বাঙালি জীবনের হাসির রাজা জহর রায়। বাংলা ভাষা, বাংলা জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন অক্ষয় আয়ুরেখায় বেঁচে থাকবেন তিনি। অলস দুপুরে সাদা কালো যুগে ফিরে যেতে যেতে চিরকালের বাঙালি মন কেমন জেগে উঠবে হল্লার দুষ্টু মন্ত্রী মশায়ের জন্য, ছোট্ট সীতাকে বাড়িয়ে চিনিয়ে দেওয়া সেই মুখুজ্জ মহাশয়ের জন্য। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় আমি একটি নতুন অজানা কিন্তু সত্যি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।